হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন গাইডলাইন সেশনে। তো আজকে আমাদের গাইডলাইন সেশনটি মেইনলি এইচএসসি 24 ব্যাচের জন্য। আর 4-5 দিন পরই হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো তোমাদের হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের যে ব্যাপারগুলো ফেস করছো, বেশ কয়েকটা অ্যাডমিশন টেস্ট অলরেডি হচ্ছে ফেস করছো। তোমরা হয়তো মেডিকেলে দিছো, বুয়েট প্রিলিতে দিছো, কুয়েট হচ্ছে গিয়ে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, চুয়েট রুয়েট এগুলো হয়ে গেছে, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি কিছু জ্ঞান অর্জন করছো, যে আসলে হচ্ছে গিয়ে আমরা এক্সাম হল বা হচ্ছে গিয়ে যখন আমরা অ্যান্সার করি তো কোন ব্যাপারগুলো আসলে ফেস করি, ঠিক আছে। তো অলরেডি তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তো তারপরে আমি নিজের মতো করে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ব্যাপারগুলো হচ্ছে তোমাদের ফলো করা উচিত, সেটা হচ্ছে আমি বলতে এখানে চেষ্টা করব। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলে। পাশাপাশি তোমাদের সহপাঠী এবং হচ্ছে ক্লাসমেটদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, তারাও যেন আমাদের হচ্ছে কি ভিডিওগুলো পেতে পারে। তো আমি হচ্ছে খুবই অল্প সময়ে বলবো, যেহেতু তোমাদের হাতে এখন আর সময় নেই, ভিডিও দেখার ওই রকম সময় নেই বা হচ্ছে গিয়ে মানে ধৈর্যও নেই। তোমাদের এখন মেইন ফোকাস হচ্ছে পড়াশোনায়। তো সেজন্য আমি যত অল্প সময়ে বলা যায় ব্যাপারগুলো জাস্ট হচ্ছে গিয়ে সামারি করব। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কাদের জন্য আসলে খুব বেশি জরুরি বা কাদের জন্য একদম বলতে পারো লাস্ট অপশন, ঠিক আছে। যাদের মেডিকেল প্রিপারেশন ছিল কিন্তু হয়নি, ঠিক আছে, তাদের জন্য এখন এই মুহূর্তে সবথেকে ভালো অপশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো সেকেন্ড টাইম দিবা চিন্তা করতেছো, বা হচ্ছে দেয়ার প্রিপারেশন আগে থেকেই হয়তো মন স্থির করছো, বা হচ্ছে গিয়ে তোমাদের আগে থেকে উদ্দেশ্য ছিল যদি ফার্স্ট টাইম না হয় তাহলে হচ্ছে হয়তো সেকেন্ড টাইম দিবা। তো সেটা হচ্ছে গিয়ে তোমার পরের অপশন, ঠিক আছে। সেকেন্ড টাইম এইটা তোমার হচ্ছে মানসিকভাবে প্রিপারেশনটা পরে নাও, ঠিক আছে। আপাতত তোমার হচ্ছে একটা ইউনিভার্সিটিতে একটা সিট দরকার, সেই হিসাবে তোমার জন্য এই মুহূর্তে সবথেকে ভালো অপশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। তুমি সেকেন্ড টাইম দিলেও, ঠিক আছে, ফার্স্ট টাইম তোমার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো সেটা হয়তো তোমরা অলরেডি ভেবেছো। তো সেই মুহূর্তে আমি বলবো এই জায়গাটায় তোমাদের হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো অপশন হতে পারে এবং একটা ভালো ঠিকানা হতে পারে। বুয়েট এবং কুয়েটের প্রিপারেশন যারা নিচ্ছিলাম, মানে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল কিন্তু বুয়েট কুয়েট হয় নাই, তাদের জন্য এই মুহূর্তে ঢাকা সবথেকে বেস্ট অপশন। তো রুয়েট এবং হচ্ছে চুয়েটের পরীক্ষা অলরেডি হয়েছে, রুয়েটের প্রিলি হয়েছে এবং চুয়েটের রিটেন এক্সাম হয়ে গেছে। তো তোমরা হয়তো অলরেডি বুঝতে পারতেছো যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। তো যাদের আশানুরূপ হয়নি তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিটা একদম হচ্ছে গিয়ে এই মুহূর্তে প্রথম টার্গেট হওয়া উচিত। আর যারা ডেডিকেটেডভাবে ভার্সিটির প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নাও নাই, ডেডিকেটেডভাবে ভার্সিটির প্রিপারেশন নিয়েছিল, তাদের জন্য তো মানে নিঃসন্দেহে মানে এটা ছাড়া তোমাদের টার্গেট, প্রথম টার্গেটই হবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। অন্যরা তো মনে করো কিছুটা হুচটকাইছে, হুচটকে এখন ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, কিন্তু তোমাদের একমাত্র এই মুহূর্তে প্রধান হচ্ছে গিয়ে টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো তোমাদের জন্য আমরা বলতে পারি, মোটা দাগে বলতে পারি, যারা এখনও কোথাও চান্স পাও নাই, ঠিক আছে, সবার জন্যই ঢাকা ইউনিভার্সিটি এখন হচ্ছে গিয়ে একটা মানে তোমাদের ক্রোশাল একটা হচ্ছে গিয়ে এক্সাম হবে আর কি। তোমাদের জন্য আর কি এই টাইমটা তোমাদের জন্য অনেক বেশি জরুরি, ঠিক আছে। এবং এই অ্যাডমিশন টেস্টটাও, এই পরীক্ষাটাও তোমাদের জন্য অনেক বেশি জরুরি। ঢাকা ইউনিভার্সিটির ফলে তোমাদের হচ্ছে গিয়ে একজনের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, একটা ফ্যামিলি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রেখে তোমরা হচ্ছে গিয়ে এই সময়টা কাজে লাগাও, ঠিক আছে। ওকে, তারপর যদি আমরা বলি যে হচ্ছে গিয়ে তোমাদের একটা কোয়েশ্চেন থেকে যে কাট মার্কস কত ঢাকা ইউনিভার্সিটির। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের কাট মার্কস 50%ই মোটামুটি হয়ে যায়। তারপরে আমি এখানে 60% লিখছি। 100 নম্বরে তোমার হচ্ছে পরীক্ষা হয়, তুমি যদি হচ্ছে 55 থেকে 60 পাও, তুমি মোটামুটি শিওর থাকো যে তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা সাবজেক্টে তুমি হচ্ছে গিয়ে ভর্তি হওয়ার চান্স পাবা, সুযোগ পাবা, ঠিক আছে। আর এর থেকে যত বেশি পাবা ততই তোমার হচ্ছে মেরিট আগাবে। তো এখানে কাটমার্কসের যে ব্যাপারটা, কাটমার্কস তো আর ওই রকম শিওর করে কোনোটাই বলা যায় না, তুমি 60% ধরে আগাও। কিন্তু দেখো আমি এখানে একটা ব্যাপার লিখে রাখছি স্টার দিয়ে, যে হচ্ছে কি তোমার এমসিকিউতে তোমার হচ্ছে 40+ টার্গেট রাখা চাই। তুমি যদি চিন্তা করো যে আমার তো হচ্ছে তাহলে 60 যেহেতু পেলেই হচ্ছে, তো আমি হচ্ছে কি এমসিকিউ এ পাবো ধরো 25 আর রিটেনে পাবো হচ্ছে আমি 35, ঠিক আছে। এটা আসলে হচ্ছে কি এফিসিয়েন্ট না, বা এর জন্য তোমার হয়তো মানে চান্সই হবে না। তুমি রিটেনে অনেক ভালো মার্কস পাইছো কিন্তু এমসিকিউ এ ভালো করতে পারো নাই, তোমার চান্সই পাবো না। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যে ব্যাপারটা হয়, তোমার রিটেনের খাতাটা দেখার আগে আগে হচ্ছে এমসিকিউ এর খাতাটা দেখা হয়, ঠিক আছে। এমসিকিউ এ তুমি যদি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নাম্বার পাও, তখনই তোমার কেবল হচ্ছে কি রিটেনের খাতাটা দেখে, অনেকটা বুয়েট প্রিলির মতো। বুয়েট প্রিলিতে যেরকম হচ্ছে আগের প্রিলির এক্সামটা হয়ে যায়, হয়ে যাওয়ার পর রিটেন পরীক্ষাটা আবার হচ্ছে নতুন করে নেয়, ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট ওই নিয়মটা নেই। ওরা প্রিলির মতোই অনেকটা, জাস্ট হচ্ছে এমসিকিউ এর খাতাটা তোমার দেখবে, দেখে হচ্ছে টপ হয়তো 10,000, 12,000 বা 15,000 বা 20,000 এরকম সংখ্যক স্টুডেন্টের রিটেনের খাতা মূল্যায়ন করবে এমসিকিউ মার্কসের ভিত্তিতে। তাহলে তুমি যদি এমসিকিউ এ কোনোভাবে খারাপ করে ফেলো, রিটেনে যত ভালোই করো, তোমার কিন্তু সুযোগ থাকতেছে না। তাইলে তোমার হচ্ছে গিয়ে মেইন টার্গেটটা হবে এমসিকিউ।
ঠিক আছে। রিসেন্ট ইয়ারগুলোতে তোমার হচ্ছে গিয়ে এরকমও এক সময় হয়েছে যে 32 তোমার এমসিকিউ 32 পেয়েও সে হচ্ছে গিয়ে কি রিটেনের জন্য বা রিটেনের খাতা তার মূল্যায়ন করা হয়নি, ঠিক আছে, তার রেজাল্টই আসে নাই। তাহলে বুঝতেই পারতেছো যে তোমার মেইন টার্গেটটা হবে এমসিকিউ তুমি তোমার সর্বোচ্চ দিয়ে মানে তোমার সবটুকু দিয়ে চেষ্টা করবা, ঠিক আছে। তুমি 40+ অবশ্যই টার্গেট রাখতে হবে, এর থেকে যত বেশি পাও মানে যত বেশি পাও সেটা নিয়ে তো কোনো বাধা নেই, মানে মিনিমাম যে হচ্ছে তোমার টার্গেটটা এটা তোমার অবশ্যই 40+ রাখবা। এখান থেকে হয়তো আরও একটু লেস হবে, লেস হয়ে 35 হয়তো তুমি পাবা, ঠিক আছে, তোমার যদি 40 টার্গেট থাকে। তো অবশ্যই তুমি হচ্ছে ম্যাক্সিমাম করতে চেষ্টা করবা, 40-এর নিচে কোনোভাবেই তুমি হচ্ছে কি টার্গেট আনবা না, ওকে। আর তোমার হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটায় তো হচ্ছে মানে তোমার 15টা করে 60টা এমসিকিউ আর 40 হচ্ছে সিকিউ। তাহলে তোমার বুঝতেই পারতেছো যে এখান থেকে 60% যদি ধরি তাহলে 60 পাইলেই হচ্ছে তোমার হয়ে যাচ্ছে। তাহলে এমসিকিউ তুমি 40 টার্গেট করো, আর রিটেনে তুমি হচ্ছে গিয়ে যত পারো ম্যাক্সিমাম সেটা তো আঁকাবা, অ্যাটলিস্ট হচ্ছে 25-30 মানে যাতে পাও এই ব্যাপারটা হচ্ছে গিয়ে এনশিওর করতে চেষ্টা করবা, ওকে। তারপর যে আরেকটা ব্যাপার বলি যে ডিইউতে আসলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি, যে অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি যে অ্যাডমিশন টেস্টগুলো অলরেডি দিছো বা হচ্ছে দিবা, সেখানে কিন্তু তোমার অল্প সময়ে অনেক বেশি সংখ্যক এমসিকিউ সলভ করতে হয়। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এটা একটা হচ্ছে তোমার সুযোগ যে দেখো তুমি হচ্ছে গিয়ে কতটুকু টাইম পাচ্ছ, তুমি 45 মিনিট টাইম পাচ্ছ 60টা এমসিকিউ এর জন্য। এটা কিন্তু পর্যাপ্ত সময়, এটা কিন্তু অনেক বেশি, আমরা বলতে পারি এটা হচ্ছে পর্যাপ্ত সময়। তুমি বুয়েট টুইলির কথা চিন্তা করো, তুমি হচ্ছে 100 এমসিকিউ সলভ করে আসছো কি 60 মিনিটে। তার মানে হচ্ছে দেখো এখানে বুয়েট টুইলির জন্য আমি যদি বলি 15 মিনিট টাইম বাড়ছিল, এমসিকিউ বাড়ছিল কিন্তু 40টা। তো মোটামুটি সব ক্ষেত্রেই কিন্তু এরকম যে হচ্ছে তোমার 80টা বা 90টা হচ্ছে কি এমসিকিউ, তোমার 50 মিনিট 1 ঘন্টা টাইম থাকে। তো এখানে দেখো 60টা এমসিকিউ এর জন্য তোমার হচ্ছে কি 45 মিনিট টাইম পাচ্ছ। তার মানে এটা কিন্তু হিউজ টাইম। তুমি যদি একটা টার্গেট সেট করো যে আমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি এবং বায়োলজি এগুলো তো হচ্ছে বেশিরভাগই হচ্ছে তোমার কি মুখস্থ টাইপ এমসিকিউ আসবে। বায়োলজি যে হচ্ছে তোমার 15টা এমসিকিউ, 15টাই হচ্ছে মুখস্থ, পারলে হচ্ছে তুমি ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কেমিস্ট্রি হয়তো তোমার একটু বেশি টাইম লাগবে। তো কেমিস্ট্রি আমি যদি ধরি 15টার জন্য 10 মিনিট, তাহলে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজি তাহলে তুমি হচ্ছে গিয়ে কিন্তু 15 মিনিটেই 30টা এমসিকিউ সলভ করে ফেলতে পারতেছো। আর বাদ বাকি হচ্ছে যে আরও কত সময় আছে, 30 মিনিট আছে। আমি ধরলাম হচ্ছে তোমার নার্ভাসনেস বা হচ্ছে বিভিন্ন কারণে ধরো আরও 5 মিনিট চলে গেছে, তাহলে ফিজিক্স এবং ম্যাথ 30টা এমসিকিউ তুমি সলভ করার জন্য সময় পাচ্ছ 25 মিনিট। তুমি চিন্তাও করতে পারতেছো না যে এটা আসলে অ্যাডমিশন টেস্টের জন্য কত বেশি সময়। তুমি খুব অল্প সময় মানে অল্প অল্প করে ধীরে ধীরে ঠান্ডা মাথায় একদম নির্ভুলভাবে হচ্ছে এমসিকিউগুলো করবা। আমরা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমাদের জানা এমসিকিউ ভুল করে আসি, ঠিক আছে, জানা এমসিকিউ ক্যালকুলেশন ভুল করি অথবা হচ্ছে একটা দাগাতে গিয়ে অন্যটা দাগিয়ে ফেলি। এইটার কোনো প্রেশার নেওয়ারই দরকার নেই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে, যেহেতু হচ্ছে তোমার টাইম যথেষ্ট আছে। তুমি একটা এমসিকিউ 1 মিনিটে সলভ করবা, ঠিক আছে, তারপরেও যাতে ভুল না হয়। তুমি একটা যদি হচ্ছে জেনে বুঝে ভুল করো বা সহজ ভুল করো, তোমার লিস্টটা অনেক দূর পিছনে চলে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা ভুলেও করিও না। এটা হচ্ছে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য সবথেকে পজিটিভ একটা দিক এবং সবথেকে হচ্ছে কি সফলতা তোমাকে এটা দিতে পারে, সবথেকে সুবিধা তুমি এই জায়গাটা থেকে অর্জন করে নিতে পারো, ওকে। তারপর যদি আমরা যাই, তো যদিও কিছু সুবিধা আছে তারপরে আমরা হচ্ছে কিছু ব্যাপার ভুল করি। ওই ভুলগুলো কী কী দেখো, যে আমরা এক সাবজেক্টের অ্যান্সার অন্যটা এগিয়ে ফেলি। ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয় তোমার কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য ফিজিক্সের জন্য আলাদা বক্স থাকে, তারপর হচ্ছে কেমিস্ট্রির জন্য আলাদা বক্স থাকে, মানে হচ্ছে কি ওই বক্সের মধ্যেই আমাদের এমসিকিউগুলো আঁকাতে হয়। মানে ওই রকম না যে মেডিকেলে দিয়ে আসছো যেরকম বা অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা যেরকমভাবে দিই যে 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ থাকে, আমরা জাস্ট হচ্ছে সিরিয়ালি যাই। ধরো 1 থেকে 25 পর্যন্ত ফিজিক্স, 26 থেকে 50 পর্যন্ত কেমিস্ট্রি, 51 থেকে হচ্ছে 75 75 পর্যন্ত ম্যাথ, মানে এইরকমভাবে কিন্তু থাকে না। তোমার ফিজিক্সের জন্য আলাদা একটা হচ্ছে বক্স থাকে, কেমিস্ট্রির জন্য আলাদা একটা বক্স থাকে। তো তোমরা যখন আঁকাবা তোমার সুবিধার জন্য হয়তো তুমি কি বায়োলজি আগে আঁকাবা, ঠিক আছে। এখন বায়োলজির গড়টা কিন্তু বা বক্সটা কিন্তু তোমার লাস্টেও থাকতে পারে। তো তুমি যখন হচ্ছে গিয়ে বায়োলজি আঁকাতে চাচ্ছ তখন তুমি অবশ্যই দেখে নিবা যে কোন বক্সটা ফিজিক্সের কোনটা বায়োলজি। বায়োলজি বক্সটা যদি তোমার লাস্টে থাকে তাহলে এখানে কিন্তু আঁকাতে হবে। আমরা হচ্ছে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে বা হচ্ছে ব্যাপারটা ভালো করে খেয়াল না করার ফলে আমরা যখন হচ্ছে গিয়ে আঁকাচ্ছি, ধরো বায়োলজি আঁকানো স্টার্ট করছি, আমরা কিন্তু এই ফিজিক্সে আঁকানো শুরু করে দিই। তো এটা অনেক ক্ষেত্রেই হয়। এখন মনে হইতে পারে এটা কি আবার ব্যাপার, যে এটা তো আসলে ভুল হওয়ার তো মানে তেমন কিছু না। এটাতেও কি কারো ভুল হয়? হ্যাঁ, এটাতেও অনেকের ভুল হয়, অনেকের এটাতে ভুল হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে যখন 5টা 7টা আঁকিয়ে ফেলে বা হচ্ছে এক সাবজেক্ট টোটাল আঁকায় ফেলে, ঠিক আছে, ধরো হচ্ছে বায়োলজি জায়গায় ফিজিক্স আঁকায় ফেলছে, ঠিক আছে। তারপর যখন হচ্ছে গিয়ে আবার বায়োলজি আঁকাতে যাবে তখন তো গিয়ে দেখে বায়োলজির গড় মানে গড় টোটালি হচ্ছে গিয়ে ফিল আপ। তো তখন হচ্ছে আসলে কোনো কিছু করার থাকে না। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই সিনসিয়ারলি, এটা খুবই ছোটোখাটো ব্যাপার, খুবই ছোটো ইস্যু, কিন্তু এটাই তোমার হচ্ছে গিয়ে কি একদম
তোমার যে হচ্ছে গিয়ে লাইফটা সেটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তোমার হচ্ছে এই স্বপ্ন একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাহলে অপশনাল সাবজেক্টের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তোমার অপশনাল আমাদের দাবিতে আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার বাংলা অথবা ইংলিশ আঁকানোর সুযোগ থাকে কোনটার পরিবর্তে, তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে, ঠিক আছে। তোমার অপশনাল সাবজেক্ট যদি তোমার থাকে বায়োলজি, ঠিক আছে, তাহলে তুমি বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনটা তুমি আঁকাতে পারবা, ঠিক আছে। তোমার যদি অপশনাল সাবজেক্ট থাকে হায়ার ম্যাথ, তাহলে হায়ার ম্যাথের পরিবর্তে, ঠিক আছে, হায়ার ম্যাথের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ আঁকাতে পারো। ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার আঁকাতেই হবে মাস্ট। আর বায়োলজি এবং হায়ার ম্যাথ থেকে যেটা তোমার হচ্ছে গিয়ে কম্পালসারি সেটা তোমার হচ্ছে গিয়ে কি আঁকাতে হবে। ধরো হচ্ছে তোমার হায়ার ম্যাথ 4th সাবজেক্ট, সেই ক্ষেত্রে তোমার বায়োলজি মাস্ট আঁকাতে হবে, হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ। তোমার যদি হচ্ছে গিয়ে বায়োলজি 4th সাবজেক্ট থাকে তাহলে বায়োলজির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ আঁকাতে পারবা, আর হায়ার ম্যাথ তোমার মাস্ট আঁকাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পরীক্ষার হলে কখনো ভুল করিও না, ঠিক আছে। অলরেডি হয়তো তোমরা অনেকেই এটা জানো বা হচ্ছে গিয়ে যেহেতু অ্যাডমিশনের জন্য বসতেছো ব্যাপারটা জানা আছে, তো তারপরেও পরীক্ষার হলে এটা ভুল করিও না, ঠিক আছে। তোমরা অলরেডি সবই জানো কিন্তু জানা থাকা সত্ত্বেও ভুল হয়ে যায়, তো এই ব্যাপারগুলো জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দেয়া। তারপর হচ্ছে হার্ড কোয়েশনে আমরা হচ্ছে সময় অনেক সময় ওয়েস্ট করে ফেলি। এই যে একটু আগে যেটা বললাম যে ঠান্ডা মাথায় তুমি হচ্ছে ধীরে সুস্থে সলভ করো, তো ধীরে সুস্থে সলভ করা কিন্তু এরকম না যে তুমি একটা কোয়েশ্চেন পারো না বা আগে কখনো দেখো নাই, বা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা ইজি হলেও অনেক বড়, বা হচ্ছে কোয়েশ্চেনটা সত্যিকার অর্থেই হার্ড, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার টাইম দেয়া আসলে হচ্ছে বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, এটা এখানে টাইম দিবা যখন তোমার হচ্ছে গিয়ে এক থেকে 60 পর্যন্ত তোমার সবই হচ্ছে গিয়ে কি একবার দেখা হয়ে যাবে। ধরো 1 থেকে 60 পর্যন্ত সবগুলা কোশ্চেন হচ্ছে তুমি সলভ করে ফেলছো, সবগুলো কোশ্চেন শেষ, তুমি হচ্ছে এখানে হয়তো 40টা পারো বা 45টা পারো, সেগুলো হচ্ছে কারেক্টও আঁকায় ফেলছো বা হচ্ছে তোমার এমসিকিউ গড়ও বরাট করে ফেলছো, ঠিক আছে। তো দ্বিতীয়বার যখন তুমি যাবা, তো প্রথমবার যেগুলো হচ্ছে কঠিন ছিল সেগুলো মাস্ট স্কিপ করে যাবা প্রথম দেখায়, ঠিক আছে। যেগুলো না পারবা, যেগুলো কঠিন অপরিচিত টপিক, একদম ডিরেক্ট স্কিপ। প্রথম দেখায় যেগুলো না পারবা ডিরেক্ট স্কিপ। তারপরে 1 থেকে 60 পর্যন্ত গিয়ে 1 থেকে 60 পর্যন্ত তোমার যখন হচ্ছে একবার কমপ্লিট হবে, তুমি যেগুলো পারছো সেগুলো তো হচ্ছে আঁকিয়েই ফেলছো, তারপরে তুমি তখন আবার হচ্ছে গিয়ে কি যেগুলো বাকি ছিল সেইগুলোতে টাইম দিবা। সেইখানেও তুমি হচ্ছে গিয়ে যেগুলো মানে কম্পেয়ারলি আমি যদি বলি হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে ইজি, সেইগুলো আগে আঁকাবা বা আগে ট্রাই করবা। তারপর হচ্ছে তুমি একদম লাস্ট স্টেপে 3টা স্টেপে আমি যদি বলি, প্রথম স্টেপ সবগুলো ইজি, তারপর হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড স্টেপ যেগুলো আর একটু হচ্ছে গিয়ে কঠিন কিন্তু মোটামুটি ইজি, এবং হচ্ছে লাস্ট স্টেপে তুমি হচ্ছে যেগুলো একদম আননোন যদি সময় পাও আর কি, ঠিক আছে, এরকমভাবে ট্রাই করবা। তো যেগুলো কঠিন এগুলোতে টাইম ওয়েস্ট করার, প্রথম স্টেপে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তাহলে দেখবা যে হচ্ছে টাইম চলে গেছে, তারপর হচ্ছে তোমার মানে নার্ভাসনেস কাজ করতেছে, তারপর হচ্ছে লাস্টে গিয়ে তুমি ইজি আঁকাতে পারলা না, তাহলে তো তোমার হচ্ছে গিয়ে সবই লস, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি হচ্ছে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তাহলে এই মুহূর্তে তোমাদের এখন কি করা উচিত, যেহেতু তোমাদের পরীক্ষার আছে হচ্ছে গিয়ে আর 4-5 দিন, তো এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, এই মুহূর্তে তোমাদের আসলে সকল সূত্র এরকমভাবে হচ্ছে জ্বালাই করে ফেলা উচিত যাতে পরীক্ষার হলে তোমার ন্যানো সেকেন্ডের মধ্যে তোমার কোশ্চেনটা পড়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে যেন তুমি হচ্ছে বলে ফেলতে পারো এটা আসলে হচ্ছে গিয়ে কোন সূত্রের ম্যাথ, ঠিক আছে। যতটা সম্ভব কোশ্চেন ব্যাংকটা হচ্ছে কি এখন দেখে রাখো। কোশ্চেন ব্যাংকটা কিসের জন্য, তোমাদের অনেকেই বলতে পারে যে হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে তো এখন কোশ্চেন রিপিট হয় না। কোশ্চেন ব্যাংক রিপিটের জন্য না, তুমি এটার জন্য কোশ্চেন ব্যাংক পড়বা না যে হচ্ছে তোমার কোশ্চেন রিপিট হবে, এটার জন্য না। তোমার অবশ্যই কোশ্চেন ব্যাংকটা পড়বা কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করার জন্য, যে কেমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তুমি যদি ম্যাথে দেখো সরলরেখা থেকে প্রতি বছরই হচ্ছে গিয়ে প্রায় 1-2টা কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে তুমি যদি কোশ্চেন ব্যাংকই না দেখো তাহলে তো তোমার এই মানে বুদ্ধগম্যত এই ব্যাপারটা তো তোমার হচ্ছে গিয়ে কি জানা হবে না, ঠিক আছে। তো তুমি যখন হচ্ছে কোশ্চেন ব্যাংকটা বেশ কয়েকবার পড়বা, ঠিক আছে, বা অলরেডি যারা পড়ছো তারা আবার হচ্ছে 1-2বার রিভাইজ দিবা, তাদের কিন্তু হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট হবে বা হচ্ছে ক্লিয়ার ধারণা হবে যে এই টপিক থেকে আসলে বা এই চ্যাপ্টার থেকে আসলে তোমার কোয়েশ্চেন আসবেই। তাইলে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা রিপিট কোয়েশ্চেনের আশায় না, তোমার একদম কিসের জন্য একটা ভালো আইডিয়ার জন্য, এবং যদি রিপিট আসে তাহলে সেটা যাতে হচ্ছে দেখার সাথে সাথেই সলভ করতে পারো সেই যোগ্যতাটুকু অর্জন করার জন্য, ঠিক আছে। তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন যদি একটাও না আসে, ধর একটা কোয়েশ্চেনও আসে নাই, ঠিক আছে, তারপরে তোমার কি করতে হবে, অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক তোমার পড়তে হবে এবং হচ্ছে দেখে যেতে হবে। লাস্ট মুহূর্তের প্রিপারেশন তোমার অনেকটা এটার বেসিসেই হওয়া উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিক্রিয়া সংকেত এবং অর্গানিক কেমিস্ট্রির যে নোটটা আছে সেটা হচ্ছে তোমরা দেখে যাবা, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেকগুলো কোয়েশ্চেনই আসে। তোমার হচ্ছে কি নামীয় বিক্রিয়া থেকে শুরু করে, তারপর হচ্ছে নামকরণ থেকে শুরু করে, শনাক্তকরণ বিক্রিয়া থেকে শুরু করে অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে খুবই ছোটো ছোটো জিনিস, তোমার হচ্ছে কি অবশ্যই নোটটা দেখে যেতে হবে যাতে অল্প সময়ে তোমার হচ্ছে অনেক পড়া কভার হয়। তারপর হচ্ছে ম্যাথের যে শর্ট ট্রিক্সগুলো, তোমরা হচ্ছে কি ম্যাথ অন্তরীকরণ, যুগজীকরণ,
অনেক ম্যাথেই হচ্ছে তুমি অল্প সময়ে জাস্ট হচ্ছে গিয়ে টেকনিক ফলো করে বা হচ্ছে গিয়ে শর্টকাট সূত্র প্রয়োগ করে তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারো। সরলরেখা থেকে শুরু করে সরলরেখা, জটিল সংখ্যা, বহুপদী, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি বলবিদ্যা, ঠিক আছে। তো অনেক জিনিসই তুমি হচ্ছে গিয়ে খুব অল্প সময়ে ট্রিগোনোমেট্রি সহ অল্প সময়ে সলভ করতে পারো। তাহলে যে কয়টা কোয়েশ্চেনই তোমার এই শর্ট ট্রিক্সগুলা বা হচ্ছে শর্ট টেকনিকগুলো হচ্ছে গিয়ে প্রয়োগ করার সুযোগ থাকে, এটা তুমি হচ্ছে মাস্ট প্রয়োগ করতে চেষ্টা করবা, যাতে তাইলে তোমার হচ্ছে কি অন্যান্য যেগুলা ক্যালকুলেশন করতে হয় বা হচ্ছে যেগুলো শর্টকাট নেই ওইগুলা যাতে তুমি একটু বেশি সময় দিতে পারো, ঠিক আছে। যদিও একটু বলছি একটু আগে যে হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে সময় নিয়ে এতটা ইস্যু হওয়ার কথা না, ঠিক আছে। তারপরেও আর কি যেগুলো শর্টকাট প্রয়োগ করা যায় প্রয়োগ করলা, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন অংশটা, এই রিটেন পার্টটা কিন্তু খুব বেশি দিন হয় নাই যে হচ্ছে গিয়ে রিটেন কোয়েশ্চেন হচ্ছে, যে তোমার 2020 সাল থেকে বা 2018 সাল থেকে 2018 সাল থেকে হচ্ছে। তো 2018 সাল থেকে রিটেন কোয়েশ্চেন হচ্ছে, আর প্রতিটা সাবজেক্টে মাত্র হচ্ছে কি 4টা রিটেন। তো সেই কারণে তোমার কিন্তু প্রেডিক্ট করার চান্স কম যে আমার ফিজিক্স আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসবে বা হচ্ছে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে, প্রেডিক্ট করার সম্ভাবনা অনেক কম। তুমি দেখো ফিজিক্সে তোমার হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসে এখন 14টা অধ্যায়, তাহলে 14টা অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে কয়টা? 4টা। তাহলে 14টা থেকে 4টা কোয়েশ্চেন আসবে, অনেকগুলো চ্যাপ্টারই কিন্তু হচ্ছে তোমার কি অনেকগুলো চ্যাপ্টারই তোমার অনেক জরুরি বা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাহলে কোনটা থেকে আসবে? 4টা কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে, ঠিক আছে। তো এটা একদম ডিরেক্ট প্রেডিক্ট করা যাচ্ছে না বা যাবেও না। তো আর আমরা এখান থেকে যে আইডিয়াটা নিতে পারি, চ্যাপ্টারের প্রেডিকশন না করতে পারলেও আমরা যে আইডিয়াটা নিতে পারি, ঢাকা ইউনিভার্সিটির যে তোমার রিটেনগুলো আসে, এই রিটেনগুলো কিন্তু খুব বেশি কঠিন আসে না, ঠিক আছে। নর্মালি হচ্ছে গিয়ে কিছু সূত্রের প্রমাণও আসে মাঝে মাঝে, আর বেসিক টাইপের যে হচ্ছে ইজি কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো, মানে অনেকটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসে। তাহলে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য তুমি যে কাজটা করতে পারো, তুমি যদি বুটেক্স কোয়েশ্চেন ব্যাংকটা দেখো, বুটেক্সের কোয়েশ্চেন ব্যাংকের যে রিটেন কোয়েশ্চেনগুলো এইগুলো কিন্তু হচ্ছে অনেকটা বোর্ড স্ট্যান্ডার্ড, মানে খুব বেশি কিন্তু কঠিন না। তারপর হচ্ছে গিয়ে রুয়েট, চুয়েট, এই দুইটা ইউনিভার্সিটিরও কিন্তু প্রায় 50% কোয়েশ্চেনই, 50 থেকে 60% কোয়েশ্চেনই তোমার বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই আসে, ঠিক আছে। তাহলে তোমার এই যে বুটেক্স অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক, রুয়েট কোয়েশ্চেন ব্যাংক, চুয়েট কোয়েশ্চেন ব্যাংক, এই 3টা কোয়েশ্চেন ব্যাংকের ওই যে তোমাকে বললাম যে 40%, এখানে হচ্ছে রুয়েট আর চুয়েটের 40% কোয়েশ্চেন, আর বুটেক্সের ধরো হচ্ছে গিয়ে প্রায় 60% কোয়েশ্চেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো মানে যেগুলো হচ্ছে তুমি দেখে মনে হবে যে এটা আসলে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এইগুলো হচ্ছে সলভ করে যাওয়া। পাশাপাশি তোমার অবশ্যই মানে এগুলো কিন্তু ইজি, মানে আমি বলেই দিচ্ছি যাচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে কি রিটেন এবং বইয়ের এক্সাম্পল, তোমার হচ্ছে গিয়ে বইয়ের একটা চ্যাপ্টারের মাঝে মাঝে যে মাঝখানে যে হচ্ছে এক্সাম্পলগুলো থাকে উদাহরণস্বরূপ মানে সলভ সহ, এইগুলো একটু দেখে যাবা। প্লাস তোমার হচ্ছে গিয়ে মেজর যে হচ্ছে গিয়ে প্রমাণগুলো আছে, যে প্রমাণগুলো খুব বেশি পরিচিত, ঠিক আছে, মেজর প্রমাণসমূহ, এই প্রমাণসমূহতে একটু হচ্ছে চোখ বুলিয়ে যাবা। কারণ যদিও ইঞ্জিনিয়ারিংয়ে তোমার প্রমাণ টাইপ কিছু আসে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা হচ্ছে কি প্রায় প্রমাণ টাইপ কোয়েশ্চেন দেখি যে হচ্ছে এটা প্রমাণ করো বা এরকম টাইপের কিছু, মানে অনেকটা হচ্ছে কি প্রমাণ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে। তাহলে এই ব্যাপারগুলো এই মুহূর্তে একটু জাস্ট চোখ বোলাতে পারো, যেহেতু আর সময় খুব বেশি নাই, মানে এই মুহূর্তে তো অনেক বেশি তুমি পড়াশোনা করতে পারবে না বা হচ্ছে নতুন কোনো কিছু শিখতেও পারবে না। আগে যা কিছু শিখছো এইগুলাকে জাস্ট একটু গুছানো উপায়ে তুমি হচ্ছে গিয়ে নিজে নিজে একদম গুছাই ফেলো, যে আমি এরকমভাবে ব্যাপারগুলো হচ্ছে গিয়ে এরকমভাবে অ্যাপ্রোচ করে এরকমভাবে আমি হচ্ছে পরীক্ষার হলে বসবো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গাইডলাইন সেশনটি এই পর্যন্তই। তো তোমরা যারা হচ্ছে গিয়ে পরীক্ষায় বসতেছো 15 তারিখ, তোমাদের সবার জন্য এবং সবার জন্য অনেক বেশি শুভকামনা। তোমরা হচ্ছে সবাই অনেক বেশি ভালো করে পরীক্ষা দাও, সবাই হচ্ছে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাও। তোমাদের জন্য অবশ্যই অনেক দোয়া এবং হচ্ছে শুভকামনা। পরবর্তীতে হয়তো তোমাদের সাথে অন্য কোথাও দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।